1 কেজি চাল যদি আমরা জলে ফোটাই তাহলে আমরা 3 কেজি ভাত সেখান থেকে আমরা পাবো। 3 কেজি ভাত পাবো এবং সেই ভাতটা যদি 12 থেকে 14 ঘন্টা যদি জলে, অর্থাৎ এইভাবে যদি আমরা একটা জায়গায় বা একটা পাত্রে যদি আমরা 12 থেকে 14 ঘন্টা নিমজ্জিত অবস্থায় রাখি তাহলে কিন্তু এখানে ঘটবে ফরমান্টেশন। অর্থাৎ এখানে অক্সিজেনের অনুপস্থিতিতে শুরু হবে ফরমান্টেশন। ফরমান্টেশন মানে কি? যাকে আমরা গাজন প্রক্রিয়া বলে থাকি। অর্থাৎ যেটা আমরা ভাতটাকে পান্তা ভাতের পর্যায়ে নিয়ে যাব। এই গাজন প্রক্রিয়ার ফলে এখানে কি হয়? এখানে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয় এবং শর্করাগুলো, ভাতের মধ্যে থাকা শর্করা ভেঙে যায় এবং এখানে জন্ম নেয় বা এখানে সৃষ্টি হয় ল্যাক্টোব্যাসিলাস নামে একটা ব্যাকটেরিয়া। এখন ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াগুলো ঠিক এই রডের মতো দেখতে হয়, এরকম লম্বা লম্বা রডের মতো দেখতে হয়। এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটা এখানে জন্ম নেয়। আমরা তো জানি যে ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে বা ব্যাকটেরিয়া শরীরের পক্ষে ক্ষতিকারক, কিন্তু এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া যেটা শরীরের হজম বা শোষণ করতে সাহায্য করে, এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া সাধারণত আমাদের মুখের মধ্যে, আমাদের অন্ত্রে এবং অনেক অনেক জায়গায় যেখানে প্রাকৃতিকভাবেই পাওয়া যায়, যাদেরকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তারা এই পৃথিবীতে উপস্থিত রয়েছে। আর এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াকে আমরা বলে থাকি গুড ব্যাকটেরিয়া বা যাকে আমরা প্রোবায়োটিক বলি। ভাত এমন একটা খাদ্য যে খাদ্যের মধ্যে ভিটামিন, প্রোটিন, মিনারেলস ভরপুর মাত্রায় রয়েছে, কিন্তু ভরপুর মাত্রায় থাকলে কি হবে? সেখান থেকে শরীর পর্যাপ্ত পরিমাণ শোষণ করতে পারে না। ধরুন উদাহরণস্বরূপ যে 60% শরীর নিল, বাকিটা হজম বা শোষণ করতে না পারার কারণে শরীর সেটাকে বাদ দিয়ে দেয়। তো এই ফরমান্টেশন বা এই ফরমান্টেড খাবার বা এই ফরমান্টেশনে যে পান্তা ভাতটা আমরা তৈরি করলাম, সেই পান্তা ভাতটাকে কিন্তু শরীর পুরোপুরি শোষণ করতে বা হজম করতে পারে। যদি আমি এইটুকু দেখাই যে যদি এটা একটা ভাত হয় আর এই ভাতের মধ্যে ধরুন ভিটামিন, প্রোটিন, মিনারেলস সব কিছু এই ভাতের মধ্যে রয়েছে, কিন্তু এই ভাতটাকে, এই ভাতের মধ্যে থাকা ভিটামিন শরীর নিতে এই জন্যে পারে না, তার কারণ ফাইটেট নামক একটা জিনিস আছে যেটা এই ভাতটাকে, ভাতের মধ্যে এই মিনারেলসগুলোকে বেঁধে রাখে এবং যখন শরীর এটা শোষণ করতে যায় তখন এই ফাইটেট শোষণে বাধা দেয়। আর সেই কারণে যখন এখানে এই গাজন প্রক্রিয়া ঘটে এবং এখানে এই ল্যাক্টোব্যাসিলাসগুলো ভাতের ওপর চড়ে বসে এবং এখানে বংশ বিস্তার করে, তখন কিন্তু এই ভাতের মধ্যে থাকা এই বাইন্ডিং, অর্থাৎ এই যে বাঁধনটা ছিল, ভিটামিন মিনারেলসের যে বাঁধনটা ছিল, সেই বাঁধনটা খুলে যায় এবং সেই বাঁধনটা খুলে যাওয়ার পরে উন্মুক্ত হয়ে যায় মিনারেলসগুলো, অর্থাৎ ক্যালসিয়াম বা জিঙ্ক এবং ফসফরাস, এরকম ধরনের বহু মিনারেলস উন্মুক্ত হয়ে যায়। তখন শরীর খুব সহজেই এইদেরকে গ্রহণ করে নিতে পারে। এখন আমরা সবসময় ভিটামিন সি, জিঙ্ক, তারপরে ধরুন ফসফরাস, আরো অনেক কিছু মিনারেলস আছে যাদের পিছনে আমরা অনবরত দৌড়াই, অথচ এই পান্তা ভাতের মধ্যে খুব প্রাকৃতিকভাবে এবং ঘরোয়াভাবে কিন্তু আমরা এই জিনিসটাগুলোকে পেয়ে যেতে পারি। অর্থাৎ মোদ্দা কথা হলো এইটা যে ফাইটেট নামক যে যৌগটা এই যে ভাতের মধ্যে থাকা ভিটামিন মিনারেলস গুলোকে আটকে রাখে, হজম হতে বাধা দেয় বা শোষণ হতে বাধা দেয়, তো এই যে ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়াগুলো সেই বাঁধনটা খুলে দেয় এবং সেই বাঁধনটা খুলে দেওয়ার পরে এই ক্যালসিয়াম, জিঙ্ক, ফসফরাস, আরো নানা রকম মিনারেলস, আয়রন, এরা কি হয়? উন্মুক্ত হয়ে যায় এবং উন্মুক্ত হয়ে যাওয়ার পর শরীর সেই সবগুলোকে ভালোভাবে শোষণ করে নিতে পারে এবং শরীর খুব সহজেই ক্যালসিয়াম, জিঙ্ক বা এরকম ধরনের এসেনশিয়াল মিনারেলস খুব সহজেই পেয়ে যেতে পারে, যেগুলো শরীরের জন্য একটা ভাইটাল মিনারেলস। এ তো গেল পান্তা ভাতের কথা, কিন্তু পান্তা ভাতের এই যে জলটা, যার মধ্যে খুব সামান্য পরিমাণে অ্যালকোহল সৃষ্টি হয়েছে, সেই কারণে পান্তা ভাত খাওয়ার পর একটু ঘুম ঘুম লাগে এবং এই পান্তা ভাতের জলটাও হাঁস, মুরগি, গরু, ছাগল, মানুষ, মাছ সবার ক্ষেত্রেই এই জলটাও কিন্তু উপকারী। সব থেকে বড় কথা, এই পান্তা ভাত খাওয়ার পর শরীরে তৎক্ষণাৎ শক্তির যোগান হয়ে যায়। যেসব বাচ্চাগুলো খাচ্ছে দাচ্ছে আর দিন দিন রোগা হয়ে যাচ্ছে, তার মানে কি? তাদের হজম বা শোষণ ক্ষমতা কম। তো এই পান্তা ভাত যেহেতু এটা উন্মুক্ত হয়ে যায়, তাদেরকে এই ফরমান্টেড খাবারটা খাওয়ালে তাহলে আমরা তাদের যে গ্রোথটা হারিয়ে যাওয়া গ্রোথটা ফিরিয়ে দিতে পারি, অথবা গ্রোথ বুস্টার হিসাবে আমরা এই পান্তা ভাতটাকে ব্যবহার করতে পারি। অর্থাৎ এইটুকু থেকে আমরা বুঝলাম কি, যে আটকে থাকা গ্রোথকে যদি ত্বরান্বিত করতে হয় তাহলে আমাদের কিন্তু এই ফরমান্টেড খাবার বা যেটা ঘরোয়া পান্তা ভাত হিসাবে আমরা ব্যবহার করি,
সেই ফার্মেন্টেড পান্তা ভাতটা হলেই হবে। এবং তার সাথে প্রয়োজন ল্যাক্টোব্যাসিলাস। এই ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটাই কিন্তু দুধকে দইয়ে পরিণত করে, অর্থাৎ দুধকে জমিয়ে দইয়ে পরিণত করে এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। এবং আমরা এটা জানি যে টক দই খাওয়া ভালো, এবং সেই টক দইটা খাওয়ার পিছনে যে উদ্দেশ্য সেটাই কিন্তু এই ল্যাক্টোব্যাসিলাস বা অন্ত্রের মধ্যে এই প্রোবায়োটিক, এই যে ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া, এর সংখ্যা বাড়ানো, যাতে করে খাবারগুলো গাজন প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজেই আমরা হজম বা শোষণ করে নিতে পারি। তাহলে এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে মুরগিকে পান্তা ভাত খাওয়ালে কি হয়, বা দেশি মুরগিকে পান্তা ভাত খাওয়ালে কি হয়। কিন্তু তার আগে আমরা জানবো যে এই পান্তা ভাত খাওয়াবার আগে এই পান্তা ভাতের সাথে আর কি কি খাওয়ানো যাবে না, বা এই পান্তা ভাতের সাথে আমরা কি কি দেব না। 1 নম্বর যেটা জানতে হবে সেটা হচ্ছে পান্তা ভাতের সাথে আমরা নুন ব্যবহার করব না। কি বললাম? পান্তা ভাতের সাথে আমরা নুনটা ব্যবহার করব না। তার কারণ আছে, তার কারণ এখানে যথেষ্ট পরিমাণ সোডিয়াম আছে, সুতরাং তার কারণে এখানে আর আলাদা করে আমাদের এই সোডিয়াম প্রয়োজন নেই। সেই কারণে আমরা পান্তা ভাতের সাথে নুন, তারপরে হলুদ, তারপরে লেবু, এরকম ধরনের কিছু ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? তার কারণ হচ্ছে যে পান্তা ভাতের মধ্যে যে উন্মুক্ত হয়ে গেল যেসব ভিটামিন গুলো, মিনারেলস গুলো, আবার এই ধরনের ভিটামিন মিনারেলস গুলো সেখানে গিয়ে তারা যে ফ্ল্যাকচুয়েট করবে না বা তারা যে যুদ্ধ লড়াই করবে না, তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং একটা টাইমে একটা খাবারই এই পান্তা ভাতই যথেষ্ট। এবং আমি এরপরে জানাবো আপনাকে যে এই পান্তা ভাতের সাথে আর কি কি আমরা যোগ করতে পারবো। কিন্তু যোগ করতে পারবো না সেটা কি? সেটা হচ্ছে নুন, হলুদ, লেবু, লঙ্কা, পেঁয়াজ, এরকম ধরনের কিচ্ছু নয়। অনলি ফর পান্তা, শুধু পান্তা ভাত। এরপর 2 নম্বরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে কি, আমরা কিন্তু সারা দিন ব্যবহার করব, অর্থাৎ আমরা সারা দিন আমরা এই ফার্মেন্টেড খাবার খাওয়াতে পারি, কিন্তু সন্ধ্যার পরে নয়। অর্থাৎ এই সন্ধ্যার পরে কিন্তু আমরা এই পান্তা ভাতটাকে ব্যবহার করব না। যদি দেখা যায় যে শীতের মরশুম বা এরকম খারাপ ওয়েদার বা এরকম কিছু হয়, তাহলে এগুলোকে এড়িয়ে চলা ভালো, কারণ এগুলো একটা গ্রোথ বুস্টার হিসাবে কাজ করে। ফার্মেন্টেড খাবার মানেই হলো একটা গ্রোথ বুস্টার খাবার, যেটা কিনা খুব সহজে শরীর হজম করে নিতে পারে। কিন্তু ভাতেরও তো আবার কিছু স্পেশাল গুণ আছে, যার কারণে আমরা কিন্তু এই সারাদিন ব্যবহার করতে পারবো, কিন্তু সন্ধ্যার পরে নয়। 3 নম্বর যেটা করব কি, সেটা হচ্ছে যদি মুরগির ঠান্ডা লেগে থাকে, অর্থাৎ মুরগি যদি আপনার মনে হচ্ছে যে মুরগির ঠান্ডা লেগে আছে, তাহলে আপনি এই খাবারটাকে এড়িয়ে চলবেন। ঠান্ডা লেগে আছে যদি, তাহলে আপনি কিন্তু এই খাবারটাকে এড়িয়ে যাবেন। মানে কি, মুরগি শরীর অসুস্থ, সে ঠান্ডাজনিত কারণে সে সমস্যায় ভুগছে, তাহলে কিন্তু এই পান্তা ভাতটাকে আমাদের এড়িয়ে যাওয়া উচিত। আর যেটা 4 নম্বরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে যখন মুরগি বাচ্চার বয়স কত, অন্তত পক্ষে 15 দিন বয়সের নিচে আমরা এই খাবারটাকে ব্যবহার করব না। যদি 15 দিন যদি বেশি হয়, তাহলে কিন্তু আমরা 15 দিন বয়সের উপরে যদি হয়, তাহলে আমরা ব্যবহার করব, কিন্তু তার নিচে নয়। ব্যাস এইটুকু থাক। এরপরে বলবো যে তাহলে আমরা ব্যবহার করবোটা কিভাবে, সেইটাই হচ্ছে আমাদের মেন জানার বিষয়। আপনি এটুকু জেনে গেছেন। আর সব থেকে ভালো বিষয় সেটা হচ্ছে যে যখন আমরা এই পান্তা ভাতটাকে বা ফার্মেন্টেড খাবার যখন আমরা মুরগিকে খাওয়াবো, তখন আমরা সবসময় চেষ্টা করব যে মুরগিকে যে জলটা খাওয়ানো হবে সেটা যেন আদা জল হয়। আদা জলের বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি দেখবেন। দেখলে তাহলে আপনি বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কেন ভাত খাওয়ালে এই মুরগিকে আদা জল খাওয়াবার প্রয়োজন পড়ে। এটা তো গেল যে খাওয়াবো না কিভাবে। এবার আমরা জানবো যে পান্তা ভাতটা তাহলে মুরগিকে দেব কিভাবে। আমরা জানি যে ভাতের মধ্যে ফাইবার কম থাকে, নাকে বরাবর ফাইবার থাকে, এবং ফাইবারটাও একটা প্রয়োজন মুরগির শরীরের জন্য। না হলে কি হবে, তারা কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারে, অর্থাৎ পেটের নানা সমস্যায় ভুগতে পারে। সেই জন্য আমরা কি করব, যে খাবারটা আমরা প্রস্তুত করব পান্তা ভাতকে দিয়ে, সেই পান্তা ভাতের সাথে আমরা যোগ করে দেবো কত পার্সেন্ট, 10% আমরা দেব গমের ভুসি। অর্থাৎ যেখানে এই গমের ভুসির মধ্যে যে প্রোটিনটা আছে, সেই প্রোটিনটা ওই দেশি মুরগির জন্য যথেষ্ট। কত দেবো? 10%। 10% কি দেবো? গমের ভুসি। অর্থাৎ একদম প্লেন পান্তা ভাত, তার সাথে কোনো নুন, লেবু, লঙ্কা, পেঁয়াজ কিচ্ছুর প্রয়োজন নেই। এবং সেই পান্তা ভাতের সাথে গমের ভুসি, অর্থাৎ ফাইবার হিসাবে, যেহেতু ভাতের মধ্যে ফাইবারটা নেই, সেই ফাইবার হিসাবে গমের ভুসি দিয়ে দিলেই একদম এ ফাইবারও পেয়ে যাবে, এবং যে পরিমাণ তার প্রায় 15% যে প্রোটিনের প্রয়োজন ছিল, সেই প্রোটিনটাও এখানে সেই মুরগি পেয়ে যাবে। এখন এখানে প্রশ্ন হতে পারে যে এই গমের ভুসি ছাড়া যদি আমি ধানের কুঁড়ো দিই,
যদি আমরা ধানের কুঁড়ো দিই তাহলে কিন্তু প্রোটিন পার্সেন্টেজটা কমে যাবে, অর্থাৎ যে হয়তো এই পান্তা ভাত থেকে সে বেনিফিট পাবে বা সে ফাইবার পেয়ে যাবে, কিন্তু তার শরীরে প্রোটিনটা একটু কম যাবে, সেক্ষেত্রে ওটা আইডিয়াল নাও হতে পারে। সেই জন্য পান্তা ভাতের সাথে যদি গমের ভুসি মিশে যায় তাহলেই কিন্তু একদম একটা সম্পূর্ণ খাবার একটা মুরগি বাচ্চার জন্য বা গ্রোথ নেওয়া মুরগির জন্য বা 2 মাস 4 মাস 3 মাস এরকম ধরনের মুরগিগুলোর জন্য একদম খুব সুষম আহারে পরিণত হতে পারে যদি পান্তা ভাত এবং গমের ভুসি অ্যাড করে দেয়া হয়। এবং সাথে সাথে এটাও খেয়াল রাখার প্রয়োজন, এই পান্তা ভাতটা যেন 12-14 ঘন্টা বেশি, অর্থাৎ 24 ঘন্টা 48 ঘন্টা 2 দিন 3 দিন ধরে ভেজানো রয়েছে, সেখানে অ্যালকোহলের মাত্রা বেড়ে গেছে, পান্তাটা পচে গেছে, এরকম ধরনের যদি হয়ে যায় তা বা সেখানে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া ছত্রাক জন্মে গেছে বা সেগুলো চাপা দেয়া নেই, তাহলেই কিন্তু সমস্যা। এবং এই খাবারটা যখনই মুরগিকে খাওয়ানো হবে তখন এতটাই খাবার তৈরি করা হবে যে খাবারটা মুরগিটা যেন সাথে সাথে শেষ করে দেয়। এটা নয় যে এইটা খাবার মেশানো রয়েছে সারাদিন পড়ে রয়েছে, আবার মুরগির যখন প্রয়োজন সে এসে খাবে, তাহলে কিন্তু সমস্যা। এই খাবারটা এমন ভাবে দিতে হবে তার যতটা প্রয়োজন সে খাবে, ব্যাস খাবারের জায়গা খালি, ব্যাস এটুকু থাক। এবারে যদি বলি ডিম পাড়া মুরগির জন্য কি করব, 2 নম্বরে যদি আমরা ডিম পাড়া মুরগিকে দিই তাহলে কি দেব, তাহলে এই পান্তা ভাত, আর এই পান্তা ভাতের সাথে আমরা অ্যাড করব জাস্ট এই গমের ভুসি, আর এই গমের ভুসির সাথে আমরা যেটা দেবো সেটা হচ্ছে ডিমের খোসা। এই গমের ভুসির সাথে দেব আমরা ডিমের খোসা। যদি ডিমের খোসার পরিবর্তে কারোর কাছে যদি ঝিনুক গুঁড়ো বা এরকম যদি কিছু পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই ডিমের খোসার পরিবর্তে। আর ডিমের খোসা কিভাবে খাওয়ানো হবে সেটা কিন্তু ভিডিও দেয়া রয়েছে, আপনারা কিন্তু গিয়ে অবশ্যই সেগুলো দেখে নেবেন। এখানে কিন্তু ডিটেলস করে বলা হচ্ছে না, ডিমের খোসা খাওয়াবারও নিয়ম আছে, যে এই খাবারের সাথে মোট কথা আপনি যখনই কিছু অ্যাড করবেন, ধরুন এই খাবারের সাথে আপনি দিয়েছেন 10% গমের ভুসি এবং ক্যালসিয়াম হিসাবে, যেহেতু ডিম পাড়া মুরগি সেহেতু ক্যালসিয়াম হিসাবে খুব সহজে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ডিমের খোসা, এবং সেই ডিমের খোসাটা 10% দিলেই হবে। এবং এই জাস্ট এইটুকু খুব সাধারণ ঘরোয়া কম খরচে ফরমান্টেড খাবার যদি মুরগিকে দেয়া যায় তাহলে ওই ডিম পাড়া মুরগিটা খুব সহজে এই পান্তা ভাতের মধ্যে থাকা জিঙ্ক, ক্যালসিয়াম, আরো নানান ধরনের মিনারেলস রয়েছে যেগুলো কিন্তু খুব সহজে শোষণ করতে পারবে, এবং গমের ভুসির কাছ থেকে পেয়ে যাবে ফাইবার এবং প্রোটিন, আর এই ডিমের খোসা থেকে পেয়ে যাবে একদম তার পর্যাপ্ত পরিমাণ তার ক্যালসিয়াম। তাহলে একটা দেশি মুরগির ক্ষেত্রে এই জাস্ট খাবারটা যেটা কম খরচে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে যদি মুরগিকে খাওয়ানো যায়, বা অনেকে এইভাবে খাওয়ায়, যদি এইভাবে খুব সাধারণ মানের যদি খাবার দেওয়া যায় তাতেই কিন্তু ডিম পাড়া মুরগি খুব সুন্দরভাবে ডিম দিতে পারে। এখন আপনি ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন এবং দেখলেন, এবং আপনি বাড়িতে 2-10টা দেশি মুরগি, সোনালী মুরগি, টাইগার মুরগি, টার্কি মুরগি পালন করছেন, তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য ছিল।